হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডলার ক্লাস। আমি অলরেডি তোমাদের 3টি স্কুল সলভ করে দিয়েছি। এটা 3 নম্বর স্কুল চলছে। এর আগে কিন্তু অলরেডি 2টো স্কুল সলভ করে দিয়েছি। যদি দেখা না থাকে তাহলে তোমরা ডেসক্রিপশানে থেকে দেখে নেবে। তো এখানে দেখো, আমি 3 নম্বর স্কুলের যে পার্ট 1 করে দিয়েছিলাম, তাতে এমসিকিউগুলো করে দিয়েছিলাম। আজকের তোমাদের এই ভিডিওতে আমি এই যে 2 নম্বরের অঙ্কগুলো করবো। এটা হচ্ছে পার্ট 2, ঠিক আছে? তো চলো দেখা যাক 2 নম্বর অঙ্কে ফার্স্ট কি বলছে। বলছে এক ব্যক্তি 5 টাকায় 6টি লেবু কিনে 6 টাকায় 5টি দরে বিক্রি করলেন, তাহলে শতকরা কত লাভ হলো? তাহলে 5 টাকায় 6টি কিনলেন, তাহলে আমরা লিখতে পারি যে 6টির ক্রয় মূল্য 5 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য 5/6 টাকা। আবার বিক্রি করছে দেখো 6 টাকায় 5টি হারে বিক্রি করছে, অর্থাৎ 5টির বিক্রয় মূল্য 6 টাকা, একটির বিক্রয় মূল্য 6/5 টাকা। তাহলে দেখতে পাচ্ছ ক্রয় মূল্য হচ্ছে 5/6 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 6/5 টাকা। অতএব আমরা বলতে পারি যে লাভ হচ্ছে কি হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ পাওয়া যায়। তাহলে লাভ হচ্ছে এত টাকা। তার মানে আমরা এটা একটু ক্যালকুলেশন করি, 5 6 30, 6 6 36 -25। তার মানে আমরা বলতে পারি যে 11/30 টাকা হচ্ছে লাভ। আমাদের প্রশ্ন করেছে কি শতকরা লাভ কত। অতএব শতকরা লাভের সূত্র কি, কত লাভ হয়েছে বাই ক্রয় মূল্য কত ছিল ইন্টু 100%। তার মানে আমরা বলতে পারি 11/30 ইন্টু 6/5 ইন্টু 100%। এখান থেকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 5 আর 25 দিয়ে এটা কাটলে 4, তার মানে আমরা বলতে পারি 44%। অতএব শতকরা লাভ হচ্ছে 44%। এরপরে চলে যাব 2 দাগে। 2 দাগে বলছে দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তো ধরি বিক্রয় মূল্য 100 টাকা, অতএব 20% লাভ বলেছে, তাহলে ক্রয় মূল্য কত লিখি দেখি। 20% লাভ হলে ক্রয় মূল্য ছিল কত? দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে, তাহলে লাভ মানে কি, কেনা দাম কম করতে হবে। তাহলে ক্রয় মূল্য ছিল 100 - 20 টাকা মানে 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমরা 100 টাকা ধরলে ক্রয় মূল্য আসছে 80 টাকা। এখন প্রশ্ন করেছে যে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। অতএব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হবে, লাভ হচ্ছে 20 টাকা, ঠিক আছে? আর কেনা দাম হচ্ছে 80 টাকা। তো শতকরা বলেছে, পাশে 100% দিয়ে গুণ করবে। এটা দিয়ে এটা কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে 25। অতএব আমরা বলতে পারি ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কিন্তু 25%। এরপর চলে আসুন নেক্সট কোশ্চেনে। দেখো কি বলছে, 3 + log 10 to the base x to the base 10 equal to 2 log y to the base 10 x কে y দ্বারা প্রকাশ করতে হবে। তো 3 দাগে দেখো কিভাবে করছি। 3 + log x to the base 10 equal to 2 log y to the base 10। এখানে বলছে যে x কে y দ্বারা প্রকাশ করতে হবে, তার মানে x ইকুয়াল টু কত y সেটা বার করলে হয়ে যাবে। তো আমরা কি করব দেখো, 3 log এর পাশে আমরা নিচ্ছি log 10 to the base 10, কারণ তোমরা জানো লগের সংখ্যা আর বেজের সংখ্যা সেম হয়ে গেলে তার ভ্যালু 1 দেয়। তো 3 এর পাশে একটা 1 কল্পনা করে নিলাম, সেই 1 এর জায়গায় আমি এটা বসালাম। এই জিনিসটা log 10 to the base 10 এর মান কিন্তু 1, ঠিক আছে?
প্লাস লগ এক্স টু দি বেস 10 ইকুয়াল টু, এখানে আমরা যেটা করব লগ ওয়াই টু দি বেস 10 আছে, আমরা এই সামনের দুইটাকে আমরা সূত্র থেকে আমরা কি পাই, সামনের দুইটা এখানে চলে যায়, তাহলে ওয়াই এর মাথায় চলে গেল, অর্থাৎ ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবার আমরা এটাকে কি করছি দেখো, এই তিনটা বা একই রকমভাবে আমরা 10-এর মাথায় তুলে দেবো, তাহলে লগ 10 কিউব টু দি বেস 10 হবে, প্লাস লগ 10 বেজে আছে এক্স। এবার দেখো এটা যা আছে তাই, ওয়াই স্কোয়ার বেস 10। এবার দেখো এখানে আমরা সেম লগ দেখতে পাচ্ছি, বেজে 10 আছে, তাহলে 10 বেস বিশিষ্ট দুটো লগ মাঝখানে প্লাস দিয়ে আছে, তার মানে এই লগের সংখ্যাগুলো গুণ হয়ে যাবে, তাহলে লগ 10 টু দি বেস থাকছে 10 বেজে থাকছে, এবং এই দুটো গুণ হয়ে গেলে হবে 10 কিউব ইন্টু এক্স, ঠিক আছে, 10 কিউব ইন্টু এক্স, আর এইদিকে যা আছে তাই থাক। এবার দেখো আমাদের লগের ফর্মুলা থেকে পাই, লগ 10 বেজের লগ দুই দিকে আমরা ক্যান্সেল করলে পাচ্ছি 10 কিউব ইন্টু এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তার মানে আমরা বলতে পারি 10 কিউব মানে হচ্ছে 1000 এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, সেখান থেকে আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1000 আসলো, এক্সকে ওয়াই এর দ্বারা প্রকাশ করা হলো, এক্সকে ওয়াই এর দ্বারা প্রকাশ হয়ে গেল। এবার এখানে একটু ব্র্যাকেট দিয়ে রাখলে ভালো হয়, বুঝতে পারলে, তো ব্র্যাকেটগুলো আমি একটু দিয়ে দেই, ব্যাস, আর কিছু পরিবর্তন দরকার নেই, একেবারে পারফেক্ট হয়েছে এই পর্যন্ত। তো এই হলো এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ। এবার চলে এসো আইভি দাগে, লগ এটা প্লাস ইন্টু এটা এর মান নির্ণয় করতে হবে। আমি তাহলে অঙ্কটা প্রথমে তুলে নিই খাতায়। আইভি দাগে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে লগ এক্স বেজ এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই ওয়াই স্কোয়ার বেজ বিশিষ্ট, তারপর লগ জেড তার বেজ জেড স্কোয়ার, এই হচ্ছে অঙ্ক। তো এটার মান বার করতে হবে, অর্থাৎ এটা সরলতম মান বা এটার ভ্যালু কত হবে আমাদের সেটা বার করতে হবে। তো দেখো আমি কি করছি, আমি প্রথমে 1/, করে দিলাম, তাহলে এটা লগটা যদি 1/, করে লেখা যায় লগ, তাহলে বেসটা উপরে উঠে যায়, অর্থাৎ এক্স স্কোয়ার উপরে উঠে যাচ্ছে আর উপরেরটা বেস হয়ে যায়, ঠিক আছে, ইন্টু এটাও তাই হবে, লগ ওয়াইটা নিচে নেমে যাবে আর বেসটা উপরে উঠে যাবে, ইন্টু লগ জেডটা নিচে চলে যাবে আর বেসটা উপরে উঠে যাবে। তাহলে দেখো কি হচ্ছে 1/, এটাকে আমি করতে পারি, এই যে স্কোয়ার আছে মানে 2, এই 2টা লগের সামনে চলে আসবে, তাহলে 2 লগ এক্স টু দি বেস এক্স ইন্টু 2 লগ ওয়াই টু দি বেস ওয়াই ইন্টু 2 লগ জেড টু দি বেস জেড হলো। তাহলে 1/2 ইন্টু 2 ইন্টু 2 করলে হচ্ছে 8, আর এখানে লগ এক্স টু দি বেস এক্স ওয়াই টু দি বেস ওয়াই জেড টু দি বেস জেড, তাহলে এখানে কি বেজের সংখ্যা লগের সংখ্যা সেম হয়ে যাচ্ছে, তার মানে এর ভ্যালু হয় 1, তাহলে এটাই উত্তর, 1/8 হচ্ছে উত্তর, ঠিক আছে, একেবারে করে দিলাম, তো 1/8 হচ্ছে উত্তর। তো এরপরে চলে আসুন নেক্সট অঙ্ক 5 দাগে। 5 দাগে বলছে যে সরলতম মান নির্ণয় করো, এই রাশিটা সরলতম মান নির্ণয় করতে হবে, কত হয় আমরা সেটা দেখবো, ঠিক আছে। তো চলো দেখা যাক, অঙ্কটা প্রথমে আমি খাতায় তুলে নিই। অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা আমাদের এর মান সরলতম মান নির্ণয় করতে হবে। দেখো এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলায় ফেলে দেবো, হাফ ইন্টু a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b এর হোল স্কোয়ার, এটা হচ্ছে a এটা b, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস b মাইনাস c এর হোল স্কোয়ার, তাহলে b মাইনাস c এর হোল স্কোয়ার প্লাস c মাইনাস a এর হোল স্কোয়ার, c মাইনাস a এর হোল স্কোয়ার। এটা একটা সূত্র, তোমাদের কোর্সে দেখি 8.3 বা 4-এ তোমরা এটা পেয়ে যাবে এই ফর্মুলাটা। তো এখান থেকে ডাইরেক্ট ফর্মুলায় ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর আমরা ক্যালকুলেশন করব। তো এটা গুণ করলে কত হচ্ছে দেখি, এটা হচ্ছে তোমার 8 আর 7 15, আর এখানে হচ্ছে তোমার 9 24, 24-এর 4 হাতে থাকে 2, এখানে 3 9 27 28 29 এত।
আচ্ছা, এখানে ব্র্যাকেটে দেখো কি হচ্ছে, এটা হচ্ছে তোমার 98 বাদ দিতে হবে 99 থেকে, তার মানে 1 করলে 1 হয়, প্লাস এখানে দেখো 98 থেকে 97 বিয়োগ করলে 1, তাহলে 1 করলে 1 হয়। ঠিক আছে, আমি না একটু দেখিয়ে দিই, 1 প্লাস এখানে দেখো হচ্ছে 97, 98, 99 মানে -2, তাহলে -2 হচ্ছে তার আবার স্কোয়ার করতে হবে, তার মানে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। তাহলে দেখো এটা আসছে কাটাকুটি করলে, এটা 2 দিয়ে যদি এটা কাটি তাহলে 2 একে 2, আর এটা হচ্ছে 4 দিয়ে 8, আর হচ্ছে 7 দিয়ে 14, 147। আর এখানে ব্র্যাকেটে আসছে 1 প্লাস 1 প্লাস এটা 2 দিয়ে হচ্ছে কত 4, তাই না? তাহলে 147 ইন্টু এটা হচ্ছে 6, তাহলে আসছে 6 7 42, 2 হাতে 4, 4 6 24, আর 4 হচ্ছে তোমার 28, 28-এর 8 হাতে 2, তাহলে 6 একে 6 আর 2 8, মানে এটার উত্তর হবে 882 হবে সঠিক উত্তর। তো এই ছিল এই অঙ্কটা। এরপর আমি তোমাদের নিয়ে আসবো ভিআই দাগে। তো দেখো ভিআই দাগের অঙ্কটা কিভাবে করছি। ভিআই এ বলছে কে এর কোন মানের জন্য এই দুটো সমীকরণ দিয়েছে, এর কোনো সমাধান সম্ভব নয়। তো কে এর মান বার করতে হবে। তো আমরা এক কাজ করবো, এই দুটো সমীকরণ প্রথমে খাতায় তুলে নেব। তো আমরা প্রথমে সমীকরণগুলো তুলে নিলাম। এবার বলেছে যে কে এর কোন মানের জন্য এদের কোনো সমাধান সম্ভব নয়, এদের কোনো সমাধান নেই। তো সমাধান সম্ভব নয় বলবে, যেহেতু কোনো সমাধান নেই বা কোনো সমাধান সম্ভব নয়, কোনো সমাধান নেই, অতএব আমরা বলতে পারি যে প্রথম সমীকরণের এক্সের সহগ বাই দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ ইকুয়াল টু প্রথম সমীকরণের ওয়াই এর সহগ বাই দ্বিতীয় সমীকরণের ওয়াই এর সহগ। তো এটা তোমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে, যে সমাধান না থাকলে এটা হয়। ঠিক আছে, এবার তোমরা এখানে মাইনাস মাইনাস প্রথমে কেটে দিলে, তারপরে কোনাকুনি গুণ করলে, কে একে কে, আর এটা হচ্ছে 3 4 12 মাইনাস 3k, তার মানে আমরা বলতে পারি যে কে প্লাস 3k ইকুয়াল টু 12। আর সেখান থেকে আমরা বলতে পারি যে 4k ইকুয়াল টু 12, তার মানে আমরা বলতে পারি যে কে এর মান হচ্ছে 12/4 মানে 3, অর্থাৎ কে এর মান 3 হলে কোনো সমাধান থাকবে না। তো এরপরে দেখো কি বলছে, এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেমি, বিসি বাহুর উপরে পি একটি বিন্দু, তাহলে এ বিপি এর ক্ষেত্রফল কত। তো এটা কিভাবে করতে হয় দেখো, প্রথমে একটা ছবি এঁকে নেবে, এ বি সি ডি সামান্তরিক। তো এ বি সি ডি প্রথমে একটা সামান্তরিক, এই সামান্তরিকের কি বলেছে যে বিসি বাহুর উপরে পি একটি বিন্দু। তো পি একটি বিন্দু, প্রশ্ন করেছে এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে সিম্পল ব্যাপার, দেখো সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেমি, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের চেয়েছে কি এবিপি এর ক্ষেত্রফল কত। এর ক্ষেত্রফল হবে পুরোটা 4/1। দেখো একটা ছবি এঁকে দিই আমরা যদি এডি এর মধ্যবিন্দু কিউ নেই, তাহলে হচ্ছে পি কিউ যুক্ত করি, তাহলে দেখো তোমার সামান্তরিকটি দুটি সমান সামান্তরিকে বিভক্ত হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি, আমরা একটু লিখবো যে এডি এর মধ্যবিন্দু কিউ, এডি এর মধ্যবিন্দু আমরা কিউ নিলাম। ঠিক আছে, এবার তাহলে দুটো সামান্তরিকে বিভক্ত হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে সামান্তরিক বাম দিকের এ বি পি কিউ এর ক্ষেত্রফল হবে কি হবে, মূল সামান্তরিকের অর্ধেক, অর্থাৎ সামান্তরিক এ বি সি ডির অর্ধেক। তার মানে আমরা বলতে পারি 100/2 মানে 50 বর্গ সেমি আসলো। এবার এই যে সামান্তরিকের ক্ষেত্রফল 50 বর্গ সেমি, তার হচ্ছে এপি কর্ণ, তাহলে এপি আবার হচ্ছে এপি কর্ণ, কার কর্ণ হচ্ছে এই সামান্তরিকের, তাহলে কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। অতএব আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বিপি এর ক্ষেত্রফল হবে সামান্তরিক এ বিপি কিউ এর অর্ধেক। দেখে নাও, এ বিপি কিউ এর অর্ধেক, তার মানে হচ্ছে 50-এর অর্ধেক, তার মানে কত উত্তর হবে 25 বর্গ সেমি। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 25 বর্গ সেমি। দেখে নাও অঙ্কটা প্রথম থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে। বলছে এবিসিডি ত্রিভুজের ও হচ্ছে অন্তকেন্দ্র, আর বিওসি 110 ডিগ্রি হলে বিএসি এর মান কত। এটা হচ্ছে তোমাদের 8 দাগের কোশ্চেন। তো কিভাবে করব 8 দাগেরটা দেখো, আমরা প্রথমে যেটা করব, আমরা একটা প্রথমে ত্রিভুজ আঁকবো, এবিসি ত্রিভুজ, এ বি সি এর অন্তকেন্দ্র মানে অন্তর্বৃত্তের কেন্দ্র, তাকে বলা হয় অন্তকেন্দ্র, সেটা হচ্ছে তোমার ও।
তাহলে অন্তকেন্দ্র যদি ও হয় তাহলে এই দুটো আমি যুক্ত করে দিই, তাহলে কি পাচ্ছি আমরা, বিওসি, এই যে কোণ এটা হচ্ছে দেওয়া আছে 110 ডিগ্রি। বিওসি যদি 110 ডিগ্রি হয়, মনে রাখবে যে অন্তকেন্দ্র থেকে এই যে তোমার ত্রিভুজের এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু যুক্ত করলে যে রেখাটা আসে, এই রেখাটা কিন্তু তোমার এই ত্রিভুজের এই কোণটাকে দুটি সমকোণে মানে দুটি সমান ভাবে বিভক্ত করে, দুটি সমান ভাগে, ঠিক আছে। তাহলে আমি এই বি কোণটা আমরা খুব সহজে পেয়ে যাব, বলবো ত্রিভুজ ত্রিভুজ ওবিসি এর এই কোণটা কত হবে, এই কোণটা কোণ ওবিসি, এই কোণটার সাথে সমান কি হবে, কোণ ওসিবি, সমান হবে না, এই দুটো কোণ সমান হবে কারণ এই দুটো হচ্ছে সমান। তাহলে এই যে দুটো কোণ সমান হবে, এই দুটো কোণ সমান হলে এদের মান কত হবে, 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি মাইনাস করব এবং 2 দিয়ে ভাগ করব, যেহেতু দুই দিকে সমান। তাহলে এটা হচ্ছে তোমার কত, 70 ডিগ্রি/2 মানে 35 ডিগ্রি। তাহলে এটা যদি 35 ডিগ্রি হয়, এটা বা এটা 35 ডিগ্রি, তাহলে পুরোটা কত হবে, অতএব কোণ এ বি সি অর্থাৎ পুরোটা, বা আমরা বলতে পারি যে কোণ এ সি বি অর্থাৎ এই দিকের পুরোটা, এই দুটো কোণ হবে 35-এর ডবল, অর্থাৎ আমরা বলতে পারি 70 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো আসলে কত ডিগ্রি, 70 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যদি প্রত্যেকে 70 ডিগ্রি হয়, তাহলে উপরের কোণটা কত হবে, অতএব আমরা বলতে পারি যে কোণ বিএসি, অর্থাৎ এটা আমাদের বার করতে বলেছে, 180 ডিগ্রি থেকে দুই দিকে 70 ডিগ্রি বাদ দেবো, তাহলে 2 × 70 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বাদ দিলে পাওয়া যাবে, অর্থাৎ সঠিক উত্তর হবে 40 ডিগ্রি। তো 40 ডিগ্রি হবে এই কোশ্চেনের সঠিক উত্তর। তো সরাসরি চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে, বলছে এক্স এর মান কত হলে এই দুটি বিন্দুর দূরত্ব 10 একক। তাহলে এই দুটির বিন্দুর দূরত্ব বার করবো, সেটার সাথে 10 সমান করে দেবো, এক্স এর মান চলে আসবে। এখানে বলছে বিন্দু দুটো হচ্ছে, আমরা মনে করছি এ বিন্দুটা হচ্ছে এক্স আর 7 আর বি বিন্দুটা হচ্ছে 1 আর -1। তো এই বিন্দু দুটির দূরত্ব হচ্ছে 10 একক। তাহলে আমরা কি করব, দেখো আমরা বলবো অতএব এ বি হচ্ছে তোমার 10 একক, বা এবিটা কিভাবে লিখতে পারি, আমরা এবিটা লিখতে পারি √x-1 এর হোল স্কোয়ার প্লাস 7 + 1 এর হোল স্কোয়ার = 10। এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, ঠিক আছে, ফর্মুলা ধরে এটা আমরা বার করতে পারি। তাহলে এই যে রুটটা ওইদিকে পাঠালে স্কোয়ার হবে, তাহলে এটা হচ্ছে কত, x-1 এর হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে 8 এর হোল স্কোয়ার = এইদিকে আসছে 10 এর হোল স্কোয়ার। তো এটা হচ্ছে তোমার x-1 এর হোল স্কোয়ার = 10 10 100 -28টা 64, তার মানে বিয়োগ করলে আসবে 36। তার মানে আমরা সেখান থেকে বলতে পারি যে x-1 এর হোল স্কোয়ার আর 36টাকে যদি আমরা বাম দিকে আনি, তাহলে এটা = 0। তার মানে সেখান থেকে আমরা বলতে পারি x-1 এর হোল স্কোয়ার - 6 এর হোল স্কোয়ার = 0। তাহলে একটা সূত্রে পড়ে যাচ্ছে a² - b², একবার বলবো a + b, একবার বলবো a - b = 0। তার মানে সেখান থেকে আমরা বলতে পারি x + 5 আর এদিকে আমরা পাচ্ছি x - 7 = 0। তাহলে পেলাম আমরা x এর দুটো মান, একটা হচ্ছে 7, একটা হচ্ছে -5। তো বলেছিল x এর মান বার করো, 7 আর -5। দেখে নাও প্রথম থেকে আরেকবার, এই যে ওকে। আইএক্স এর পরে এক্স এ বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কি হবে। তো সমবাহু ত্রিভুজের আগে পরিলিখিত, তারপর অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে। তো আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, একে তোমাদের বোঝাই। এর পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে আর অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে। ভালো করে দেখো কিভাবে করতে হয়। তো সমবাহু ত্রিভুজের মধ্যমাটা আমি আঁকবো, এখান থেকে তোমাদের বুঝিয়ে দেবো। তো মনে করছি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এক্স সেবি। অতএব ত্রিভুজটির মধ্যমা কি হবে, মধ্যমা বার করতে হবে। এখানে মধ্যমা নাম বার করলে হবে না, √3/2 × বাহু, ঠিক আছে। এবার এই মধ্যমার 3 ভাগের 1 ভাগ কিন্তু আমাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, আর 3 ভাগের 2 ভাগ হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। এই কথাটা একটু তোমাদের মনে রাখতে হবে। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ হবে মধ্যমার 3 ভাগের 2 ভাগ। বোঝা গেল? তাহলে আসছে কত, এটা আসছে তোমার 2 কেটে যাচ্ছে, আর √3 দিয়ে এটা যদি আমরা কাটি, আচ্ছা কাটবো না, এভাবে থাক, এত সেমি পরিবৃত্তের ব্যাসার্ধ। এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে
অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা কত হবে, √3x/2 অর্থাৎ উচ্চতার 3 ভাগের 1 ভাগ। তার মানে কত আসছে দেখো, এটা আসছে √3x/6 সেমি। এখন প্রশ্ন করেছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এবং পরিবৃত্তের ব্যাসার্ধ বার করলে হবে না, বলছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কি। অতএব ক্ষেত্রফলের অনুপাত, তো তোমরা জানো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, πr²। তাহলে প্রথমটা হবে পাই √3x/3, এটা হচ্ছে πr², আর দ্বিতীয়টার ক্ষেত্রে পাই √3x/6 তার স্কয়ার, এটা হবে। তাহলে এই পাই আমরা কেটে দিলাম মনে মনে, তাহলে আসছে √3² করলে শুধু 3x²/9, আর এটা হচ্ছে কত, √3² করলে শুধু 3x²/6 36। তাহলে দেখো 3x² কেটে যাচ্ছে, 9 দিয়ে এটা কাটলে 4 হচ্ছে, তাহলে 1:1/4, তাহলে আমরা বলতে পারি 4:1। তো সঠিক উত্তর হবে 4:1। ওকে, তারপর কি বলছে দেখো, বলছে যে একটি ঘড়ির মিনিটের কাঁটা দৈর্ঘ্য 7 সেমি হলে 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। তো কাঁটাটির দৈর্ঘ্য 7 সেমি, আমরা কি করব, ফার্স্ট কাঁটাটির দৈর্ঘ্য 7 সেমি, অতএব পরিধি কত, পরিধি মানে কাঁটাটি ঘুরলে যে, আচ্ছা পরিধি আমরা লিখবো না, কাঁটাটির দৈর্ঘ্য 7 সেমি, অতএব 60 মিনিটে তো মিনিটের কাঁটা 1 ভাগ করে, অর্থাৎ 60 মিনিটে দূরত্ব যায় কত, পরিধি সম, কারণ 1 ভাগ ঘরে, আর পরিধির সূত্র হচ্ছে 2 × 22/7 × r2πr। 60 মিনিটে যাবে মিনিটের কাটা, 60 মিনিটে দূরত্ব যায় এত সেমি, তো কাটাকুটি করলে কত সেমি আসছে, 44 সেমি। এখন প্রশ্ন করছে 15 মিনিটে কত যায়, তাহলে 1 মিনিটে দূরত্ব যায় 44/60 সেমি, তাহলে 15 মিনিটে দূরত্ব যাবে 44/60 × 15 সেমি। সো কাটাকুটি করলে আসবে 11 সেমি, তাহলে 11 সেমি হবে সঠিক উত্তর। তাহলে দেখো আমরা বলতে পারি যে ঘড়িটি মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি হলে 15 মিনিটে কাঁটাটির দৈর্ঘ্য ঘুরবে 11 সেমি। ওকে, তো এরপরে চলে এসো নেক্সট কোশ্চেন। তো দেখো বলছে যে 70 থেকে 105 শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত যখন শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে 7। পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে তোমার পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য করলে হয়ে যাবে। তো পরিসংখ্যা 7 আছে, তাহলে করবে পরিসংখ্যা ঘনত্ব 7 বাই শ্রেণী দৈর্ঘ্য, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, এটা থেকে এটা বিয়োগ করলে হবে তোমার 35। ঠিক আছে, তাহলে পরিসংখ্যা ঘনত্ব আমি এটা মুখে বলে দিচ্ছি, 7/35, এই দুটো বিয়োগ করলে 35 হচ্ছে। ঠিক আছে, 7/35 কাটাকুটি করলে যা হবে তাই, 5 × 7 = 35, মানে 1/5 হবে সঠিক উত্তর। 1/5 মানে 0.2 উত্তর হবে সঠিক। তারপর বলছে একটি শ্রেণীর বিভাজনের মধ্যবিন্দু হচ্ছে 42, শ্রেণী দৈর্ঘ্য 10 হলে উচ্চ নিম্ন সীমানা কত। বহুবার হয়ে গেছে এরকম কোশ্চেন, সুতরাং এটা আর করছি না, এর আগে অনেকটা স্কুলে কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে এবং নেক্সট পেজের দরকার হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।